আচ্ছা মেঘা, তুমি কোনটা মজা করে বলেছিলে, আগেটা না পরেরটা? ভাবি তুমি মনে হয় কিছু বোঝো না জানো। আমি কি তোমার মন পড়তে পারি যে বুঝবো? যে বোঝা তাকে না হয় বুঝিও। ভাবছি তাড়াতাড়ি সেই ব্যবস্থাটাই করতে হবে, আর ফুপি আর মা সেটাই চায়। কথাটা শুনে মেঘা খুশি হয়ে দৌড়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলল। তার মানে ভাবি মা রাজি? মিথিলা মাথা উপর নিচ করে বলল, রাজি। আর রাজি না হয়ে কি বলবে বলো? যে তার এত সুন্দর মিষ্টি মেয়েটাকে যে এতটা ভালোবাসে, তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি না হয়ে কি পারে বলো? মিথিলা খুশির বশে মেঘার গালে একটা চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মিথিলা গালে হাত দিয়ে মেঘাকে বলল। এটা তুমি কি করলে মেঘা? মেঘা ছোট্ট করে জিভায় কামড় দিল, তারপর ফিক করে হেসে দিয়ে বলল, না মানে তোমাকে একটু ভালোবাসা দিলাম আর কি। এইভাবে ভালোবাসা দিলে তো নিলয়ের কম পড়ে যাবে। ভাবি তুমি যে কি বলো না। মিথিলা আর কোনো কিছু না বলে হাসতে হাসতে মেঘার রুম থেকে চলে গেল। মিথিলা চলে যেতেই মেঘা তার দু হাত দিয়ে মুখে হাত দিয়ে পড়ল। ছি কি করতে কি করে ফেলেছে। রাইসাকে এতটা লজ্জা পেতে দেখে মাইন রাইসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জা পেলে কিন্তু আমার পাগলিটাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। বাসর ঘরে দেখবো এই লজ্জা কোথায় থাকে। রাইসা মাইনের কাছ থেকে সরে যেতে নিলে মাইন রাইসার হাত টান দিয়ে ধরল। মাইন রাইসার কিছুটা কাছে গিয়ে রাইসাকে বলল, রাইসা, আজ তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, শুনবে? মাইন চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস টেনে নিয়ে রাইসাকে বলল, ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। মাইন রাইসার হাত দুটো ধরে বলল, কোনোদিন আমার হাত ছেড়ে দেবে না তো রাইসা? রাইসা মাইনের হাতের উপর হাত দিয়ে ওর হাত দুটো আরো শক্ত করে ধরে বলল, ছেড়ে যাবার জন্য তো আর তোমার এই হাত দুটো আমি ধরিনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হাত দুটো আমি ধরে রাখবো, কথা দিলাম। মাইন রাইসার হাতে একটা চুমু খেয়ে রাইসাকে বলল, চোখটা বন্ধ করো তো রাইসা, কেন? তোমাকে নিয়ে পালিয়ে যাব তাই। চোখ বন্ধ করলে পালাবো কি করে? পড়ে যাব না? যতদিন আমি আছি আমার রাইসাকে কখনো আমি পড়ে যেতে দেব না। তা আমি জানি। ঠিক আছে, এবার তাহলে চোখটা বন্ধ করো। রাইসা চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর মাইন রাইসাকে চোখ খুলতে বলল। রাইসা চোখ খুলে অবাক হয়ে গেল। নিচর গাড়িতে বসে আছে, গাড়ি ছুটে চলেছে আপন মনে। নিচরের যেন মনে হচ্ছে রাস্তাটা আজ শেষই হচ্ছে না। নিচরের যেন অপেক্ষার প্রহর শেষ হতে চাইছে না। নিচর ছটফট করছে আর ভাবছে কখন এই রাস্তা শেষ হবে, কখন অপেক্ষার তার প্রহর শেষ করে তার মিথিলাকে দু চোখ ভরে দেখবে আর তাকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মনটাকে শান্ত করবে। হঠাৎ করেই কয়েকদিন ধরে নিচরের মনের মধ্যে কেমন যেন এক ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে তার জীবনে খুব ভালো কিছু আসতে চলেছে। কথাগুলো ভেবে কিছুটা হেসে সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলো। মিথিলা রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করছিল। হঠাৎ মিথিলার মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। মিথিলা তাল সামলাতে না পেরে একটা বাটি তার হাত থেকে রান্নাঘরের মেঝেতে পড়ে গেল। বাটি পড়ার শব্দে মিথিলার শাশুড়ি দৌড়ে রান্নাঘরে আসলো। এসে দেখলো মিথিলা রান্নাঘরের একটা ওয়াল ধরে কোনো রকমে দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে মিথিলার কাছে ছুটে এসে মিথিলাকে ধরলো। আস্তে আস্তে মিথিলাকে এনে ডাইনিংয়ের সোফায় বসালো। কিছুটা বিচলিত হয়ে মিথিলাকে বলল, কি ব্যাপার, কে হয়েছে তোর? তোর কি শরীর খারাপ লাগছে? আর তুই রান্নাঘরে কি করেছিলি? পরক্ষণ কিছুটা রেগে মিথিলাকে বলল, তোকে না আমি নিষেধ করেছি কোনো কাজ করতে? তোর কিছু যদি লাগে তুই আমাকে ডাকতি, আমি তোকে দিয়ে আসতাম। তুই কেন রান্নাঘরে আসতে গেলি? যদি পড়ে যেতিস, যদি কোনো সমস্যা হতো, কোনো দুর্ঘটনা ঘটতো, তখন কি হতো? একটা কথাও শুনিস না তুই আমার। মিথিলা তার শাশুড়ির হাত ধরেই বলল, আমার মা, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। আসলে আমার একটু শরবত খেতে ইচ্ছে করছিল, তো তাই রান্নাঘরে এসেছিলাম শরবত বানাতে। মিথিলার শাশুড়ি মিথিলাকে চোখ গরম করে বলল, তোর খেতে ইচ্ছে করছে, তাতে আমাকে বললেই তো পারতি। তুই কেন কষ্ট করে রান্নাঘরে আসতে গেলি? আর শোন, এখন থেকে তোর যা যা লাগবে আমাকে বলবি, আমি তোকে এনে দেবো। আমি যদি কখনো কোনো কাজে ব্যস্ত থাকি রাইসাকে বলবি, দরকার হলে রাইসা তোকে এনে দেবে। তুই কেন বুঝিস না বল তো? তোকে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। শাশুড়ির এতটা ভালোবাসা আর স্নেহ দেখে মিথিলার চোখ দুটো চলচল করে উঠল। মিথিলা তার শাশুড়িকে এক দৃষ্টিতে দেখছে আর ভাবছে, এমন শাশুড়ি খুব কম মেয়েদের ভাগ্যে জোটে। কতটা ভালো মনের মানুষ হলে এই রকম শাশুড়ি হওয়া যায়। আমিও যেন মায়ের মতো
এমন ভালো একজন শাশুড়ি হতে পারি। মিথিলার শাশুড়ি মিথিলাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিথিলাকে বলল, কিরে মা, কিছু বলবি? আপনি খুব ভালো মা, একদম আমার মায়ের মতো। কেউ দেখে বুঝতেই পারবে না আমি আপনার বউ, সবাই ভাববে আমি আপনার আরেক মেয়ে। মিথিলার শাশুড়ি একটু হেসে বলল, তুই তো আমার মেয়েই। বউ হয়েছিস বলি কি সারাক্ষণ আমি তোকে শাশুড়িগিরি দেখাবো নাকি? এটা কেমন কথা বলতো? এই যে দেখ, আমি যদি সারাক্ষণ তোকে শাশুড়িগিরি দেখাতাম, তাহলে তুই যদি আমাকে বউগিরি দেখাতি, তখন যেমন তোর আমার প্রতি কোনো সম্মান থাকতো না, তেমনি তোর প্রতি আমারও কোনো স্নেহ থাকতো না। আমরা হয়ে যেতাম একজন অপরের প্রতিদ্বন্দ্বী। আমিও তো কোনো এক সময় বউ ছিলাম। আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসতেন। উনি সবসময় আমাকে বলতেন, ঘরে যখন তোমার বউ আসবে, তুমি তার শাশুড়ি নয়, মা হয়ে ওঠার চেষ্টা করবে। যে সংসারে শাশুড়ি আর বউ প্রতিদ্বন্দ্বী হয়, সে সংসার টিকে না রে মা। আমি আমার সংসারের প্রতিদ্বন্দ্বী নই, আমি আমার সংসারের ঢাল কুল সব। আমি যখন থাকবো না, আর তোকেও তো ঠিক এইভাবেই সংসারের ঢাল আর কুল হয়ে উঠতে হবে। মিথিলার শাশুড়ির শেষের কথাটা শুনে মিথিলার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মিথিলার শাশুড়ি থাকবে না এটা মিথিলা ভাবতেও পারে না। মিথিলা তার শাশুড়িকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনি কোথাও যাবেন না মা, আপনি চলে গেলে আমাকে সংসারের ঢাল কুল হয়ে উঠতে কে সাহায্য করবে বলুন? কে আমাকে শাসন করবে, আর কে আমাকে এত স্নেহ করবে বলুন? আরে আমার বোকা মেয়ে, সবাই তোর পৃথিবীতে থেকে একদিন না একদিন চলে যেতেই হবে। কেউ তো আর চিরস্থায়ী নয়। সে পরে দেখা যাবে, এখন এইসব কথা বলবেন না মা, এখন এসব কথা বলবেন না মা, প্লিজ। আমার খুব মন খারাপ লাগে এসব কথা বললে। আচ্ছা তুই কিছুক্ষণ বস, তোর জন্য আমি শরবত করে নিয়ে আসছি। মিথিলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নিলয় এখন থেকেই মেঘার কি পছন্দ, কী রং পছন্দ তাই নিয়ে লিস্ট করতে ব্যস্ত। নিলয় তার মেঘার বিয়েতে এতটুকু ফাঁকফোকর রাখতে রাজি নয়। তার প্রিয় মানুষটাকে সে একদম পুতুলের মতো করে সাজিয়ে আনতে চায় এই ঘরে। ফুলদানিতে মানুষ ফুল যেমন সুন্দর করে সাজিয়ে রাখে, সেও মেঘাকে তার ঘরে সৌন্দর্য করে সারা জীবন সাজিয়ে রাখতে চায়। নিলয় মেঘাকে বিয়ে করলে যেমন তার মনের মানুষটাকে পাবে, ঠিক তেমন বাবা পাবে, মা পাবে, সুন্দর একটা পরিবার পাবে। হঠাৎ নিলয়ের বাবা আর মায়ের কথা মনে পড়তেই নিলয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকেই বাবা আর মাকে তেমন পায়নি নিলয়। সে কোনো ছোটবেলাতেই তার বাবা আর মা মারা গিয়েছে। এই ভাই আর ভাবি কোলে পিঠে করে মানুষ করেছে। নিলয়ের মন খারাপ হতেই হাঁটতে হাঁটতে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর মিথিলার শাশুড়ি মিথিলাকে একটা শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই নে, আমি সুন্দর করে তোর জন্য শরবত বানিয়ে এনেছি। তবে শোন, আজকে থেকে খেতে ইচ্ছে করছে বলে লেবু শরবতটা বানিয়ে দিলাম। এরপর থেকে লেবু বেশি খাবি না, এতে করে গ্যাস হতে পারে। এই সময়টা সকল কিছু থেকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? মিথিলা একটু হেসে তার শাশুড়ির হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে খুব তৃপ্তি সহকারে শরবতটা খেলো। রাইসা অবাক হয়ে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান অনেকগুলো লাল গোলাপ আর সুন্দর করে বাঁধানো একটা ফুলের স্টিক হাতে নিয়ে রাইসার সামনে হাঁটু গেড়ে বসে আছে। মায়ান রাইসার দিকে গোলাপ ফুলগুলো আর ফুলের স্টিকটা এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মেরি জান। আমার এই হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আজকে তোমাকে আমি প্রপোজ করলাম। তারপর মায়ান তার বুকের বাঁ পাশে একটা হাত দিয়ে বলল, এই বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি। রাইসা মায়ানের হাত থেকে গোলাপ ফুলগুলো আর ফুলের স্টিকটা নিল। তারপর রাইসা এক হাত দিয়ে মায়ানের বুকের বাঁ পাশে মায়ানের হাতের উপর হাত দিয়ে বলল, সারা জীবন রেখো আমায় তোমার বুকের পাশে। তারপর মায়ান তার পকেট থেকে একটা আংটি বের করে রাইসার আঙ্গুলে পরিয়ে দিল। রাইসা আংটিটা দেখে চরমভাবে অবাক হয়ে গেল। কিছুদিন আগে মার্কেটে যে একটা স্বর্ণের দোকানে এই আংটিটা খুব পছন্দ হয়েছিল রাইসার, কিন্তু তখন রাইসার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে আংটিটা কিনতে পারেনি সে। রাইসা মায়ানকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই মায়ান বলে উঠল, আমি জানি তুমি কি বলবে। কি জানো? তুমি বলবে এই আংটিটা তুমি যে পছন্দ করেছিলে সেটা আমি কি করে জানলাম। ভালোবাসার মানুষটার মনের কথা যদি জানতে নাই পারি তাহলে কেমন ভালোবাসা বলো? রাইসা বলে উঠল, কিন্তু এই আংটিটা তো অনেক দামি। তোমার ভালোবাসার কাছে এটা কিছুই না রাইসা। গতকালকে আমার স্যালারি হয়েছে,
আমার কাছে আগের কিছু জমানো টাকা ছিল, সব মিলিয়ে আমার প্রিয় মানুষটার প্রিয় জিনিসটা আমি কিনে নিলাম। কি বলছো কি? সারা মাসের স্যালারি শেষ করে ফেললে কী দিয়ে চলবে তুমি? আরে আমার কাছে এখন পর্যাপ্ত টাকা রয়েছে, কোনো সমস্যা হবে না। মিথ্যা বলছো কেন? তুমি তো বললে তোমার স্যালারি দিয়ে আর কিছু জমানো টাকা দিয়ে এটা কিনেছো। আমি কি বলেছি একবারও এটা আমার লাগবে? তুমি এটা এখনই ফেরত দিয়ে আসো। আমার আমার কাছে আগে তুমি, তারপর অন্য কিছু। রাইসা আংটিটা খুলে ফেলতে যাবে, তখনই মাইন রাইসাকে বাধা দিয়ে বলল, খবরদার, এটা খুলবে না বলছি। আরে আমি কিছুদিন আগে একটা প্রজেক্ট হ্যান্ডেল করেছিলাম, প্রজেক্টটা পাস হয়ে গেছে, আর সেই প্রজেক্টের আমি 40% কমিশন পেয়েছিলাম। সেটা স্যালারির সাথে অ্যাড করে আমাকে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিছু টাকা নিয়ে আমি এটা কিনেছি, বুঝলে পাগলি? রাইসা কিছু না বলে মাইনকে জড়িয়ে ধরলো, অনেক উচ্ছ্বাসিত গলেই বলল, জানো, মেয়েরা না কারি কারি টাকা পয়সা গয়নাগাটি শুধু এইসবের পাগল নয়। প্রিয় মানুষের এই ছোট ছোট উপহার, সারপ্রাইজ, ভালোবাসা, এগুলোই মেয়েদের সব থেকে বেশি প্রয়োজন। সত্যি, যদি আমি তোমাকে আমার জীবনে না পেতাম, তাহলে ভালোবাসা ভালো লাগা কাকে বলে কোনোদিনই বুঝতে পারতাম না। রাইসা, তুমি আমার জীবনে ট্রাম্প কার্ড, আমার জীবনের আলোর দিশারি। তুমি আমার জীবনে না আসলে আমার জীবনটা অন্ধকারেই তলিয়ে যেত। অথৈকে হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। কোনোদিন তুমি আমার কাছ থেকে হারিয়ে যেও না, তাহলে আমি একদম মরেই যাব। সঙ্গে সঙ্গে রাইসা মাইনের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, একদম চুপ, এসব কথা একদম বলবে না। তুমি না আমাকে নিষেধ করেছিলে এই ধরনের কথা বলতে, আর তুমি এসব বলছো? কি করব বলো? প্রতিনিয়ত যে তোমাকে হারানোর ভয় পাই আমি, কারণ অথৈকে হারিয়ে আমার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেছে। তোমাকে পেয়ে অথৈকে হারানোর ব্যথাটা আমি ভুলে গেছি। অথৈ ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি অথৈকে আমার মন থেকে চিরতরে মুছে ফেলতে পারবো না। অথৈর প্রতি আমার ভালোবাসা ছিল, আছে, আর সবসময় থাকবে। কিন্তু আমার এই জীবনে তার থেকে অনেক বেশি তোমাকে আমি ভালোবাসি রাইসা। অথের প্রতি তোমার এই ভালোবাসাটাকে আমি সম্মান করি, আর সারা জীবন সম্মান করে যাব। অথের প্রতি তোমার এত ভালোবাসাটাই আমাকে তোমার প্রতি আকর্ষণ করেছে, আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তাই আমি সেই ভালোবাসাটাকে সম্মান করি, আজীবন করে যাব। মাইন তার আশেপাশে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ করে রাইসার ঠোঁটে একটা লিপ কিস করে দিল। রাইসা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাইসা বুঝতে পারল না হঠাৎ কি হয়ে গেল। রাইসা কিছুটা চোখ পাকিয়ে মাইনকে বলল, কি হলো এটা? কি আর হবে, আমার পাগলিটাকে আদর করলাম। যদি কেউ দেখে ফেলতো? দেখলে দেখতো, আমি কাউকে ভয় পাই নাকি, কারণ তুমি শুধুমাত্র আমার। বুঝেছি। মাইন সামনে ফুসকার দিকে ইশারা করে রাইসাকে বলল, রাইসা, তোমার প্রিয় পচা ফুচকা। এই বলে মাইন নাক ছিটকালো। রাইসা মাঝে হাত দিয়ে বলল, কি? আমার প্রিয় খাবারটাকে পচা বলা, তাই না? দাঁড়াও, হচ্ছে তোমার। মাইন সঙ্গে সঙ্গে বলে উঠল, চাচা, আপন প্রাণ বাঁচা। বলেই দৌড়াতে লাগলো। রাইসাও মাইনের পিছনে পিছনে দৌড় দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে রাইসা হঠাৎ পড়ে যেতে নিচ্ছিল, তখনই মাইন রাইসাকে ধরে ফেল। সঙ্গে সঙ্গে মাইন রাইসাকে বলে উঠল, বলেছিলাম না তোমাকে কখনো পড়তে দেব না। রাইসা কোনো কথা বলছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রাইসা কথা বলছে না। মাইন আবার বলে উঠল, কথা বলছো না কেন রাইসা? তোমার কি কোথাও লেগেছে? আই অ্যাম সরি জান, আমি বুঝতে পারিনি তুমি এইভাবে পড়ে যেতে নিবে। আই অ্যাম রিয়েলি সরি। তারপর রাইসাও কথা বলছে না, এখনো অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। মাইন এবার রাইসার সামনে গিয়ে তার দুই কান ধরে রাইসাকে বলল, এই যে দেখো, কান ধরছি, আর কখনো এমন হবে না, প্লিজ কথা বলো। রাইসা এতক্ষণেই বলে উঠল, এটা কি করলে? তোমার জন্য আমার গণনাটা মিস হয়ে গেল। মাইন রাইসার কথা বুঝতে না পেরে প্রশ্ন করলো, কি গণনা মানে? কিসের গণনা? আরে ওই যে ফুচকাওয়ালার দোকানে একটা ছেলে আর একটা মেয়ে টপাটপ ফুচকা খেয়ে যাচ্ছিল, মনে হয় ওরা ফুচকা খাওয়ার বাজি লেগেছিল। আমি সেটাই গণনা করছিলাম কে কয়টা খেতে পারলো। তুমি দিলে তো আমার গণনাটা মিস করিয়ে। মাইন সেই দিকে তাকিয়ে দেখে এখনো ছেলে মেয়ে দুটো টপাটপ ফুচকা খেয়ে যাচ্ছে। মাইন রাইসার কপালে হাত দিয়ে হালকা একটু ধাক্কা দিয়ে বলল, সেটা কি আগে বলবে না? আমি তো ভাবলাম কি নাকি, শুধু শুধু মাঝখান থেকে আমাকে কান ধরতে হলো। কথাটা শুনে রাইসা হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে রাইসা মাইনকে বলল, বিশ্বাস করো, কান ধরাতে তোমাকে যে লাগছিল না, একটা ছবি তুলে রাখা দরকার ছিল। বলে রাইসা আবার হাসতে লাগলো। মাইন এক দৃষ্টিতে রাইসার হাসি দেখছে, তারপর মাইন নিজের বুকে হাত দিয়ে পড়ল, আর এভাবে হেসো না রাইসা, তোমার হাসি যে আমাকে পাগল করে দিচ্ছে।
এখনই এত পাগল হলে হবে? সামনে তোরও বাকি দিন আছে, তখন কি হবে? তখন তো দিওয়ানা হয়ে যাব। আচ্ছা দিওয়ানা মশাই, চলেন তাহলে ফুচকা খাওয়া যাক। মাইন সম্মতি জানিয়ে ফুচকা খাবার জন্য রাইসার সঙ্গে সামনের দিকে এগিয়ে গেল। মিথিলার রুমে এসে অনেকক্ষণ যাবৎ নির্ঝরকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু নির্ঝরের ফোনটা বারবার সুইচ অফ বলছে। মিথিলার টেনশনে যেন ঘাম ছুটে যাচ্ছে। মিথিলা ভাবছে, নির্ঝর তো কখনো এমন করে না, যাই হয়ে যাক না কেন ওর ফোন সুইচ অফ কখনোই রাখে না। ফোনে চার্জ না থাকলে আমাকে আগেই জানিয়ে দেয়, কিন্তু আজকে কেন নির্ঝর ফোন অফ করে রাখলো? টেনশনে মিথিলার মাথা কাজ করছে না। তারপরও মিথিলা নিজের মনকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিজে নিজে আওড়ালো, ফোন তো ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো সময় চার্জ শেষ হয়ে যেতেই পারে। হয়তো নির্ঝর সেটা খেয়াল করেনি, হয়তো বা ফোনে চার্জ নেই তাই ফোনটা অফ হয়ে আছে। তারপরও তার মনের অস্থিরতা এতটুকু কমল না। মিথিলা আবার নির্ঝরের ফোনে ফোন দিল, কিন্তু আবারও সুইচ অফ বলছে। অতিরিক্ত টেনশনের ফলে মিথিলার খুব শরীর খারাপ লাগছিল, আর সেই সাথে তলপেটটাও হালকা হালকা ব্যথা করছিল। মিথিলা বিছানায় গা এলিয়ে দিল। মিথিলার তলপেটের ব্যথাটা একটু একটু করে বাড়ছে। অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে মিথিলা। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। পার্কের একপাশে একটা বেঞ্চে রাইসা মায়নের কাঁধে মাথা দিয়ে বসে আছে। মায়ন রাইসের চুলে বিলি কেটে দিচ্ছে। এই রাইসা, প্রায় সন্ধ্যা হয়ে গেল তো, বাসায় যাবে না? আর একটু থাকি না, পরে যাব। না রাইসা, আর নয়, তোমার না সামনে পরীক্ষা, এখান থেকে যে পড়তে বসতে হবে তোমাকে। চলো এবার ওঠা যাক, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রাইসার কিছুতেই যেতে ইচ্ছে করছিল না মায়নকে ছেড়ে। ইচ্ছে করছিল মায়নের কাঁধে মাথা দিয়ে এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে। তারপর নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে যেতে হচ্ছে মায়নকে ছেড়ে। নিলয় অনেকক্ষণ যাবৎ মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিলয় ভাবছে, যদি আজকে তার মা আর বাবা দুজনেই বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। কারণ নিলয় বিয়ে করতে যাচ্ছে, অনেক ভালো একটা কোম্পানিতে চাকরিও করে সে। সব কিছু মিলিয়ে আজ নিলয়ের জীবনে আনন্দের জোয়ার বয়ে যেত। নিলয় মেঘাকে তার নিজের করে পাচ্ছে, এতেও সে অনেক খুশি। তারপরও বাবা মার অভাবটা সহজে পূরণ হবার নয়। কথাগুলো ভাবতে ভাবতে নিলয়ের চোখ দুটো ভিজে এলো। ছেলেরা খুব কষ্ট না পেলে চোখে তাদের পানি আসে না, এটাই ছেলেদের বৈশিষ্ট্য। সেই সময় মেঘা ফোন দিল। মেঘার ফোন পেয়ে নিলয়ের মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। নিলয় ফোন রিসিভ করে মেঘার সাথে কথা বলতে শুরু করলো। পেটের ব্যথায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল মিথিলা। হঠাৎ মিথিলা নিজের মাথাটা যেন কারোর বুকে আবিষ্কার করলো। সেই সাথে মনে হচ্ছে কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিথিলা সঙ্গে সঙ্গে চোখ মেলে দেখে সে নির্ঝরের বুকে মাথা দিয়ে আছে, আর নির্ঝর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক প্রকারের অবাকই হলো মিথিলা। মিথিলার মনে হলো সে স্বপ্ন দেখছে, তাই নিজের হাতে একটা চিমটি কাটলো। না, সে তো স্বপ্ন দেখছে না, সে তো বাস্তবেই আছে। তার মানে নির্ঝর চলে এসেছে। আর কোনো কিছু না ভেবেই মিথিলা নির্ঝরকে জড়িয়ে ধরল। মিথিলাকে বুকে নিয়ে শুয়ে থেকে ওর চোখটা কিছুটা লেগে এসেছিল। ওকে জড়িয়ে ধরতে ওর ঘুমটা ভেঙে গেল। মিথিলা নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি কখন এসছো? আর তোমার ফোন সুইচ অফ কেন বলছিল? আমি কতবার তোমাকে ফোন দিয়েছি জানো? আমার খুব পরিমাণ টেনশন হচ্ছিল তোমাকে ফোনে না পেয়ে। নির্ঝর মিথিলার কপালে একটা চুমু দিয়ে বলল, রিজান, তোমাকে টেনশন দেওয়ার জন্য। আসলে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, তাই ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। আর আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে আমি চলে এসেছি, কারণ আমি আমার জান পাখিটাকে খুব বেশি মিস করছিলাম। তাহলে আমাকে ডাকলে না কেন? এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে ডাকিনি। তুমি জানো না আমি কতটা টেনশনে ছিলাম তোমার ফোনটা সুইচ অফ পেয়ে। ফোনটা হঠাৎ সুইচ অফ হয়ে যাওয়াতে আমিও তো আমার জানের সাথে অনেকক্ষণ কথা না বলেছিলাম। কতদিন আমি আমার জানটাকে মন ভরে আদর করিনি। এসো, এবার তোমাকে আমি একটু মন ভরে আদর করি। তারপর নির্ঝর মিথিলাকে ভালোবাসে পরশে জড়িয়ে নিল। মেঘা নিলয়ের সাথে কথা বলতে বলতে মেঘার বারবার মনে হচ্ছিল কোনো কারণে হয়তোবা নিলয়ের মনটা খারাপ। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যার সব কিছুই উপলব্ধি করতে ক্ষমতা যোগায়। ভালোবাসার মানুষটার এতটুকু মন খারাপও ঠিক মন বুঝতে পারে। মেঘাও বুঝতে পারলো হয়তো নিলয়ের মন খারাপ, তাই নিলয়কে জিজ্ঞেস করলো, আপনার কি মন খারাপ?
নিলয় ছোট্ট করে উত্তর দিল। আসলে বাবা আর মায়ের কথাটা আজ খুব মনে পড়ছে। প্লিজ মন খারাপ করবেন না। আপনি মন খারাপ করলে আমারও যে। মেঘা সম্পূর্ণ কথা শেষ না করে থেমে গেল। নিলয় মেঘাকে বলল। কি হলো মেঘা, থেমে গেলে যে? আমি মন খারাপ করলে তোমার কি? মেঘা কিছুক্ষণ চুপ থেকে বলল। আসলে আপনি মন খারাপ করলে আমারও মন খারাপ লাগে। কেন? সব কেনর উত্তর কি দেয়া যায়? কেন দেয়া যাবে না? অবশ্যই দেয়া যায়, বলো কেন। জানি না। কিন্তু আমি জানি। কি জানেন? আমি জানি এই যে মেঘা নামের এই মেয়েটি এই নিলয়কে ভালোবেসে ফেলেছে। বই গেছে আপনাকে ভালোবাসতে। না ঠিক আছে, আমার মনটা তাহলে খারাপই থাকুক। না, মনটা খারাপ করে রাখবেন না প্লিজ। ঠিক আছে, তাহলে আমার মনটা ভালো করে দাও। আমি কি করে আপনার মন ভালো করব? আমাকে একবার মিষ্টি করে তুমি বলে দেখো, তাহলে দেখবে আমার মনটা ভালো হয়ে গেছে। না না, আমি পারবো না। কেন পারবে না? আমার লজ্জা লাগে। যখন আমার এই বুকের মধ্যে জড়িয়ে ধরবো তখন দেখবে লজ্জা কোথায় থাকে। নিলয়ের কথাটা শুনে চরমভাবে লজ্জা পেয়ে গেল মেঘা। লজ্জায় মেঘা আর কিছুই বলতে পারছে না, তাই নিলয়কে বলল। আচ্ছা, এখন আমি রাখছি, পরে কথা বলবো। না, একদমই রাখবে না। আগে আমার মন ভালো করে দাও, তারপর রাখো। না হলে কিন্তু সারা রাত আমার মন খারাপ থাকবে। না মানে? মেঘা, আমি তোমার কাছ থেকে না মানে শুনতে চাই না। আমি তোমার কাছ থেকে মিষ্টি করে তুমি শুনতে চাই। মেঘা চুপ করে আছে। মেঘার নিলয়কে তুমি বলতে অনেকটা সংকোচ বোধ হচ্ছে। আসলে মেঘার লজ্জা লাগছে। মেঘার নীরবতা দেখে নিলয় মেঘা কি বলল। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলতে না চাও তোমাকে আমি জোর করবো না। আসলে কিছু মানুষ সহজে কারো আপন হতে পারে না। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমিয়ে যেও, বেশি রাত জেগো না। নিলয় ফোন রাখতে যাবে তখনই মেঘা বলে উঠল। শোনো, ফোনটা রেখো না প্লিজ। নিলয় সঙ্গে সঙ্গে বলে উঠল। কি বললে মেঘা? আরেকবার বলো। মেঘার সমস্ত সংকোচ আর লজ্জা ভেঙে পড়ল। আমি তোমার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাই, ফোনটা রেখো না প্লিজ। নিলয় তার বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল। আমি একদম ঘায়েল হয়ে গেছি মেঘা। মেঘা হেসে দিল। নিলয় আর মেঘার দুষ্টু মিষ্টি কথা চলতে থাকলো। রাতের বেলা খাবার খেয়ে বসে মিথিলা কিছুই খেতে পারলো না। মোটামুটি যা একটু খেয়েছিল, রুমে এসে তা বমি হয়ে গেল। নিচর মিথিলাকে এইভাবে বমি করতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। নিচর মিথিলাকে ওয়াশরুম থেকে এনে খাটে বসিয়ে দিয়ে পড়ল। তোমার শরীরটা এখনও ভালো হয়নি মিথিলা। আমি আগামীকালকেই তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। নিশ্চয়ই আমি ছিলাম না, এই কয়দিন অনেক অনিয়ম করেছো, তাই শরীরটা ঠিক হয়নি, আরও বেশি খারাপ করছে। মিথিলা ইশারায় নিঝরকে তার কাছে ডাকলো। নিঝর মিথিলার কিছুটা কাছে এলে মিথিলা নিঝরের কানে কানে বলল। শুনবে আমার কি হয়েছে? কি হয়েছে? তারপর মিথিলা নিঝরের একটা হাত তার তল পেটে ধরে নিঝরের দিকে তাকিয়ে বলল। কিছু অনুভব করতে পারছো কি? কি অনুভব করব? কি হয়েছে তোমার? কি পেটে ব্যথা করছে? একটু ভালো করে চোখ বন্ধ করে অনুভব করো তো, কিছু অনুভব করতে পারো কি না? নিঝর বেশ কিছু সময় মিথিলার তলপেটে হাত দিয়ে রাখলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। মিথিলা এবার কিছুটা হেসে নিঝরকে বলল। এইখানে আমাদের ছোট্ট একটা ভালোবাসার জিনিস আছে, যেটা আমাদের জীবনের অমূল্য সম্পদ। হয়তো কোনো রাজকুমার আর না হয় রাজকুমারী আছে এই ছোট্ট জায়গাটায়। নিঝর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে উঠল। মিথিলার কপালে গালে কিস করে নিঝর বলল। মিথিলা, সত্যি বলছো? আমাদের সন্তান আসছে পৃথিবীতে? তুমি জানো না তুমি কত বড় এক খুশির সংবাদ আজকে আমাকে দিয়েছ। আজকে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে গেল মিথিলা। এই বলে নিঝর মিথিলাকে জড়িয়ে ধরল। কিছুদিন পরে মাইন, রাইসা, নিলয় আর মেঘা ওদের একসাথে একই দিনে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর বিয়ের দিনও একই দিনে নির্ধারণ করা হলো। একই বাড়িতে একই দিনে দুইটা বিয়ে হবে। মিথিলার বাবা আর মা আর ভাই মিথিলার প্রেগনেন্সির কথা শুনে খুশিতে যেন ওদের মনে খুশির জোয়ার বয়ে গেল। একই সাথে তিনটা খুশি আসতে চলেছে সবার জীবনে। দেখতে দেখতে রাইসের পরীক্ষা শুরু হয়ে গেল। মিথিলার এখন 5 মাস চলছে। মিথিলা এখন আর তেমন কিছুই করতে পারে না, ঠিকমতো চলতেও পারে না। মিথিলাকে সর্বক্ষণ মিথিলার শাশুড়ি আর রাইসা খুব যত্নে রাখে। নিঝর এক মুহূর্তের জন্য মিথিলাকে নিজের কাজ ছাড়া করে না। মিথিলার খুব ইচ্ছে ছিল ওদের বিয়েতে সমস্ত কার্যক্রম মিথিলা নিজের হাতে করবে, কিন্তু কিছুই
করতে পারছে না মিথিলা, তাই অনেকটা আফসোস হতে লাগলো মিথিলার। মিথিলা কোনো কাজে হাত দিতে গেলেই তার শাশুড়ি চোখ রাঙিয়ে বলে, একদম না তো, কিছু করবি না, যা করার সময় হলে করিস। আজ রাইসার পরীক্ষার রেজাল্ট দেবে, খুব টেনশনে আছে রাইসা। খুব ভালো পরীক্ষা দিয়েছে, তারপর একটা টেনশন কাজ করছে রাইসার মনে। টেনশনে ঘরের এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছে সে। তখনই মেঘা রাইসার রুমে এসে একটু ঠোঁট টিপে হেসে রাইসাকে গম্ভীর গলায় বলল, রাইসা তাড়াতাড়ি ডাইনিংয়ে চল, ওখানে যেয়ে দেখ তোর কপালে আজকে কি আছে। মেঘার কথাটা শুনে রাইসা রীতিমতো ভয় পেয়ে গেল। তবে কি রাইসা পরীক্ষায় খারাপ করেছে? অজানা ভয়ে ছোট করে একটা ঢোক গেল রাইসা। মেঘা আবার রাইসাকে বলল, তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর রাইসা ধীর পায়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো সবাই চুপচাপ বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। মাইনও চুপ করে একপাশে বসে আছে। রাইসার আর বুঝতে বাকি রইল না সে পরীক্ষা অবশ্যই খারাপ করেছে, তা না হলে এতক্ষণে সবার তো হইচই করার কথা ছিল। রাইসা হঠাৎ করে কেঁদে দিল। রাইসার কান্না শুনে সবাই রাইসার দিকে তাকালো। মিথিলা আস্তে আস্তে রাইসার দিকে এগিয়ে এসে রাইসাকে বলল, এ বাবা রাইসা, তুমি কাঁদছো কেন? রাইসা কেঁদে কেঁদে বলল, বিশ্বাস করো ভাবি, আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম, কি করে যে পরীক্ষার রেজাল্ট এত খারাপ হলো বুঝতে পারলাম না। কথাটা বলেই আবার রাইসা কাঁদতে শুরু করলো। হঠাৎ মিথিলা কিছুটা হেসে দিল। মিথিলাকে হাসতে দেখে রাইসার আরও কান্না পেয়ে গেল। মিথিলা হাসি থামিয়ে রাইসাকে বলল, রাইসা, চোখ বন্ধ করে তোমার হাতটা দাও তো। রাইসা কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে। মিথিলা রাইসার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, চোখটা বন্ধ করে হাতটা বাড়াও, তারপরে না হয় আবার কেঁদো। চোখ খুলে দেখো তো এটা ঠিক কি? রাইসা তাই করলো। তারপর মিথিলা রাইসাকে বলল, চোখটা বন্ধ করে হাতটা বাড়াও, তারপরে না হয় আবার কেঁদো। রাইসা চোখ মেলে দেখলো এটা তার পরীক্ষার রেজাল্টের কপি। রাইসা রেজাল্টের কপিটার দিকে তাকিয়ে দেখলো। রাইসা চোখ মেলে দেখলো এটা তার পরীক্ষার রেজাল্টের কপি। রাইসা রেজাল্টের কপিটার দিকে তাকিয়ে দেখলো সে ফার্স্ট ক্লাস পেয়েছে। রাইসা খুশিতে মিথিলাকে জড়িয়ে ধরল। পরক্ষণে রাইসা মেঘাকে জিজ্ঞেস করলো, এই মেঘা আপু, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কেন? আসলে এটা ভাবির প্ল্যানিং ছিল রাইসা। মিথিলা রাইসার দুই কাঁধে হাত দিয়ে বলল, আরে তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কথা বলতে বলতে রাইসার চোখ গেল মায়ানের দিকে। রাইসা দেখলো মায়ান তার দিকে তাকিয়ে আছে। রাইসা বুঝতে পারলো মায়ান চোখের ইশারা করে রাইসাকে একপাশে যেতে বলছে, কিন্তু রাইসা সবার সামনে দিয়ে যেতে পারছে না। পরক্ষণেই মিথিলা বিষয়টা বুঝতে পেরে রাইসা আর মায়ানকে একপাশে যাবার জন্য ব্যবস্থা করে দিল। মায়ান রাইসার কপালে ছোট একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে রাইসাকে বলল, আমি জানতাম আমার জানটা অনেক ভালো রেজাল্ট করবে। কংগ্রাচুলেশন জানো। রাইসা সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ আমার বাবু সোনা, তুমি আমার পাশে ছিলে বলেই তো আমি আগানোর সাহস পেয়েছিলাম। তুমি তো আমার সব থেকে বড় ইন্সপিরেশন ছিলে। কথাটা বলেই মাইনকে রাইসা জড়িয়ে ধরলো। দেখতে দেখতে ওদের চারজনের বিয়ের দিন এগিয়ে এলো। আগামীকালকেই ওদের বিয়ের দিন, আর আজকে গায়ে হলুদ। মিথিলার এখন 9 মাসের কাছাকাছি পা পড়লো। আগে যাও একটু আধটু কিছু করতে পারতো, এখন কিছুই করতে পারে না মিথিলা। শুধু শাশুড়ির আশপাশ থেকে এটা সেটা বলে শাশুড়িকে সাহায্য করছে। মিথিলা কোনো কাজ করতে না পারলেও সকল অ্যারেঞ্জমেন্ট মিথিলার কথা মতোই হচ্ছে। এমনকি বাড়ির সকল সাজসজ্জাও, ওদের গায়ে হলুদের সাজ, সমস্ত কিছুই মিথিলার পছন্দ মতোই করা হচ্ছে। সন্ধ্যের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই অনেক মজা করছে, কিন্তু মিথিলা কিছুই করতে পারছে না, শুধু একপাশে বসে সবটা দেখে যাচ্ছে। মিথিলা যেতে পারছে না বিধায় নির্ঝর ও মিথিলার পাশে বসে আছে। মিথিলা নির্ঝরকে বলল, নির্ঝর, তোমার বোনেদের গায়ে হলুদ হচ্ছে, তুমি সেখানে না গেলে সেটা অসম্পূর্ণ রয়ে যাবে। তুমি ওদের কাছে যাও, অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করো। না মিথিলা, আমি তোমাকে এখানে একা রেখে যাব না, আর তোমাকে ছাড়া আমার ভালো লাগবে না। নির্ঝর কিছুতেই যেতে চাচ্ছিল না। মিথিলা অনেক বুঝিয়ে সুঝিয়ে নির্ঝরকে পাঠালো। অনেক আনন্দ হইচই আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। পরের দিন সকালে বিয়ের অনুষ্ঠানের সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেল। মিথিলা যতটুকু সম্ভব হচ্ছে সবকিছু তদারকি করার চেষ্টা করছে। বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজন, তাই নির্ঝর আজকে তেমন একটা খেয়াল রাখতে পারছে না
মিথিলার দিকে। নির্ঝর এখানে কাজ করছে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে মিথিলার দিকে। মিথিলার কাছে মিথিলার মা আছে, এটা ভেবে কিছুটা নিশ্চিন্ত হতে চাইছে নির্ঝর, কিন্তু পারছে না, মনটা মিথিলার কাছেই পড়ে আছে। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেল। দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে গেল। এখন কোণে বিদায়ের পালা। রাইসার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এতগুলো বছর সে যেই বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটাকে ছেড়ে আজ নতুন এক বাড়িতে তাকে যেতে হচ্ছে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মিথিলার জন্য, কারণ মিথিলা এই বাড়িতে আসার পর থেকেই মিথিলাই ছিল তার সুখ দুঃখের সঙ্গী। আর মিথিলা সবসময় তাদের সাথে ছিল বলেই আজ মায়ন আর রাইসা একসাথে হতে পেরেছে। রাইসা আর মায়নের জীবনে মিথিলার ভূমিকা অপরিসীম। মেঘারও চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবাইকে ছেড়ে যাবার জন্য তার যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে মিথিলার সাথে করা তার প্রত্যেকটা অন্যের কথা ভেবে। মিথিলা ছিল বলেই তার জীবনটা আজ সুন্দর করে সাজাতে পেরেছে। রাইসার মেঘার জন্য মিথিলারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু মিথিলা তা বুঝতে দিচ্ছে না। মিথিলা কাঁদতেও পারছে না। মিথিলা যদি কাঁদে তাহলে তারা আরও বেশি কান্না করবে। মিথিলার শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। কিছুক্ষণ আগে থেকে মিথিলার পেটে হালকা ব্যথা করা শুরু করেছে। মিথিলা দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে, কারণ মিথিলার শরীর খারাপের কথাটা যদি কেউ জানতে পারে তাহলে এই আনন্দঘন পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মিথিলা কাউকে কিছু বুঝতে না দিয়ে দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, সবাইকে একদিন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, আর তোমরা তো তোমাদের প্রিয় মানুষটার কাছেই যাচ্ছ। দোয়া করি তোমরা অনেক সুখী হও। মিথিলার ব্যথাটা ক্রমশ বাড়ছে। মিথিলা আর সহ্য করতে না পেরে হঠাৎ করে পেটে হাত দিয়ে চিৎকার দিয়ে উঠল। মিথিলার মা মিথিলাকে ধরে একটা চেয়ারে বসালো। মিথিলার মা মিথিলাকে বলল, মিথিলা মা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? মিথিলা পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার পেটে পেইন হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। নিজের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন দিল। মিথিলার এই অবস্থা দেখে নিজের যেন দিশাহারা হয়ে গেল। সবাই কোণে বিদায় করা রেখে মিথিলাকে নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে আসলো। নিচর মিথিলাকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে বসালো। মিথিলাকে ছেড়ে রাইসার মেঘা কেউ শ্বশুরবাড়ি যেতে রাজি নয়, তাই সবাই গেল মিথিলার সাথে হসপিটালে নেওয়ার পরপরই মিথিলাকে ওটিতে ঢোকানো হলো। প্রায় 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সবাই বুঝতে পারলো মিথিলার বাচ্চা হয়েছে। ওটি থেকে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর নির্ঝরকে এসে কনগ্রাচুলেশন জানিয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার নির্ঝর, আপনাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। সবাই খুব খুশি হলো খবরটা পেয়ে। টুইন বেবি কথা শুনে নির্ঝর ভাবছে, বেশ কয়েকবার তো আল্ট্রাসাউন্ডও করা হয়েছিল মিথিলাকে, কিন্তু ডক্টর বা মিথিলা কেউ তো নির্ঝরকে টুইন বেবির ব্যাপারে কিছুই বলল না। তাহলে কি ডক্টর বা মিথিলার কেউ কি কিছুই বুঝতে পারেনি? চিন্তা ভাবনা রেখে নির্ঝর ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? ডক্টর হাসি মুখে বলল, আপনার ওয়াইফ আর বাচ্চা সবাই ভালো আছে। কিছুক্ষণ পর ওদের বেডে দেওয়া হবে, আপনারা যে দেখা করতে পারবেন। কিছুক্ষণ পর একজন নার্স এসে নির্ঝরকে বলল, আপনার ওয়াইফ আর বাচ্চাদেরকে কেবিনে শিফট করা হয়েছে, আপনি চাইলে দেখা করতে পারেন। নির্ঝর ছুটে মিথিলার কেবিনে চলে গেল। নির্ঝর মিথিলার কপালে একটা চুমু দিয়ে বলল, আজ আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদটা পেয়েছি মিথিলা। তুমি কি জানো আমাদের... নির্ঝর কথাটা শেষ করার আগেই মিথিলা বলে উঠল, জানি টুইন বেবি হয়েছে। আল্ট্রাসাউন্ড রুমে ডক্টর আমাকে আগেই বলেছিল টুইন বেবি হবে। আচ্ছা রাইসা আর মেঘা কোথায়? ওরা কি চলে গিয়েছে? ওরা যেতে চায়নি, তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাই ওরাও সবাই হসপিটালে চলে এসেছে। তারপর একে একে সবাই মিথিলার কেবিনে এলো। কিছুক্ষণ পর দুইজন নার্স বাচ্চা দুইটাকে কিছুক্ষণ অবজারভেশনে রাখার পর নার্স দুইজন বাচ্চা দুটাকে মিথিলার দুপাশে দিয়ে বলল, ওদের অবজারভেশন শেষ, ওরা দুইজন সম্পূর্ণ সুস্থ আছে। ওদেরকে বেস্ট ফিডিং করান। মিথিলা ওদের দুজনকে বেস্ট ফিডিং করাতে লাগলো। বেস্ট ফিডিং শেষে বাচ্চাগুলোকে নির্ঝর কোলে নিল।
ওদের দুজনের কপালে দুটো চুমু দিল। পরিবারের সবাই আজকে অনেক খুশি। নতুন দুজন সদস্য পরিবারটাকে যেন একদম মাতিয়ে ফেলেছে। পরের দিন মিথিলাকে রিলিজ করে দেওয়া হলো। সবাই বাসে এসে বিয়ের পরবর্তী কার্যক্রম শেষ করে মেঘা আর রাইসাকে বিদায় দিয়ে দিল। মায়ান অথয়ের ছবিটার দিকে তাকিয়ে আছে। আজ কিছু পুরনো স্মৃতি খুব মনে পড়ছে মায়ানের। অথই মায়ানের জীবনের প্রথম ভালোবাসা ছিল, তাই হাজার চেষ্টা করেও অথইকে পুরোপুরি মন থেকে মুছে দিতে পারছে না মায়ান। তাই হাজার চেষ্টা করেও অথইকে পুরোপুরি মন থেকে মুছে দিতে পারছে না মায়ান। মায়ানের মনে হচ্ছে অথইর ছবিটা আজ হেসে মায়ানকে যেন বলছে, আমি আজ খুব খুশি, তুমি নিজের জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে নিতে পেরেছ। দোয়া করি তোমরা দুজন খুব সুখী হও। মায়ান অথইর ছবিটাই হাত রাখলো। তখনই রাইসা এসে মায়ানের কাঁধে হাত রেখে বলল, কি হলো? অথয়ের ছবির দিকে তাকিয়ে এভাবে কি দেখছো? অথয়কে খুব মনে পড়ছে বুঝি? মায়ান রাইসার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। মায়ান ভাবছে আজ থেকে মায়ানের নতুন একটা জীবন শুরু হলো। এই ঘরে এখন শুধুমাত্র রাইসার অধিকার। এই ঘরে অথয়ের ছবিটা রাখা হয়তোবা ঠিক হবে না মায়ানের, তাই মায়ান অথয়ের ছবিটা নামিয়ে রাখতে যাবে। তখনই রাইসা মায়ানকে বাধা দিয়ে বলল, থাক না কিছু স্মৃতি মনের মধ্যে সযত্নে। অথয় তোমার জীবনে ছিল বলেই তুমি ভালোবাসা কি সেটা বুঝতে পেরেছিলে, ভালোবাসতে শিখেছিলে। আর অথয় চলে গেছে বলেই তোমার জীবনে আমি আসতে পেরেছি। তাই অথয়ের ভূমিকা অনেক বেশি তোমার জীবনে। ছবিটা যেখানে আছে সেখানেই থাক। রাইসার কথাগুলো শুনে মায়ান অবাক হয়ে তাকিয়ে আছে রাইসার দিকে। পৃথিবীতে মানুষ কখনোই তার ভালোবাসার মানুষের জীবনে অতীতটাকে মেনে নিতে পারে না, কিন্তু রাইসা সেখানে খুব সহজেই মায়ানের অতীতটাকে নিজের জীবনের সাথে এক সুতোই বেঁধে নিয়েছে। মায়ান রাইসার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে পড়ল। সত্যি আমি খুব ভাগ্যবান, তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি আমি আমার জীবনে। রাইসা মায়ানকে জড়িয়ে ধরে বলল, খুশি শেষ পর্যন্ত আমাদের এতদিনের বাসনা, স্বপ্ন, আশা সব পূরণ হলো। এতগুলো দিন এই দিনটার অপেক্ষাতে তো আমরা ছিলাম। আমাকে আর দূরে সরিয়ে রেখো না, তুমি তোমার ভালোবাসায় আমাকে জড়িয়ে নাও প্লিজ। মায়ান একটু দুষ্ট হাসি দিয়ে রাইসাকে বলল। শুধু ভালোবাসা নয়, সব কিছু আজ তোমাকে উজাড় করে দেব। রাইসা খুব লজ্জা পেল। লজ্জে তার মুখ লাল হয়ে গেল। মায়ান রাইসার থুতনি ধরে তার মুখটা উপরের দিকে তুলে বলল, ওরে আমার লজ্জাবতী বউ রে, আজ দেখবো আমার বউটার কত লজ্জা। তারপর ওরা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকলো ওদের ভালোবাসার গহীনে। রেখা তার শাশুড়ির গলায় একটা হার আর হাতের একজোড়া বালা মেঘার হাতে পরিয়ে দিয়ে মেঘাকে বরণ করে ঘরে তুলল। তারপর মেঘাকে এক পাশে নিয়ে গিয়ে রেখা মেঘাকে বলল, মেঘা, বিয়ের আগে সবারই কিছু না কিছু অতীত থাকে, কিন্তু বিয়ের পরে মানুষ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আমি চাইবো বিয়ের আগে তুমি যেমনই ছিল না কেন, বিয়ের পর তুমি শুধুমাত্র নিলয়ের হয়ে থাকবে। কারণ নিলয় যে তোমাকে খুব বেশি ভালোবাসে, হয়তো ওর জীবন থেকেও বেশি। ওকে কখনো কষ্ট দিও না, ও এমনিতেই বাবা আর মাকে হারিয়ে খুব কষ্টে আছে। ওকে এত ভালোবেসো যে ও যেন বাবা আর মাকে হারানোর কষ্ট ভুলে থাকতে পারে। কথাগুলো বলে রেখা মেঘাকে নিলয়ের রুমে নিয়ে গেল। মেঘার রুমে গিয়ে দেখলো নিলয় নেই। তারপর বারান্দার দিকে তাকিয়ে দেখলো নিলয় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘা নিলয়ের কাছে যেয়ে নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় মেঘার দিকে ঘুরে তাকালো। মেঘা নিলয়ের চোখ দেখেই বুঝতে পারলো নিলয় হয়তোবা এতক্ষণ কাঁদছিল। নিলয়ের চোখের কোণে লেগে থাকা পানিটা মেঘা হাত দিয়ে মুছে দিয়ে নিলয়কে বলল, যে চোখে আমার জন্য আমি ভালোবাসা দেখেছি, সেই চোখে আর পানি দেখতে চাই না। এখন থেকে তুমি আমার জন্য, আমি তোমার জন্য বাঁচব। এখন থেকে শুরু হবে আমাদের জীবনের নতুন অধ্যায়। কি বলো? ইনশাআল্লাহ। বারান্দায় দাঁড়িয়ে থাকলে পুতুলটা আসবে কোথা থেকে শুনি? মেঘা, আমি আমার মাকে বেশি দিন পাইনি, খুব মিস করি আমি আমার মাকে। তোমার কাছে আজকে একটা জিনিস চাইবো। কি বলো? আমার মাকে আমি খুব ভালোবাসি। তোমার কাছে আমি ফুটফুটে পুতুলের মতো সুন্দর একটা মেয়ে চাই, যেন তাকে আমি দ্বিতীয় মা বলে ডাকতে পারি। ইনশাআল্লাহ। মেঘা আস্তে করে নিলয়কে বলল, বারান্দায় দাঁড়িয়ে থাকলে পুতুলটা আসবে কোথা থেকে শুনি? নিলয় মেঘার দিকে দুষ্টু চাহনি দিয়ে মেঘাকে বলল, তাই? কথাটা বলেই নিলয় মেঘাকে কোলে তুলে নিল।
রুমে গিয়ে মেঘাকে আস্তে করে শুয়ে দিল। তারপর তাদের ভালোবাসার নতুন এক অধ্যায় শুরু হলো। মিথিলা নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এতদিনের সকল মান অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে মিথিলা আর নির্ঝরের নতুন একটা জীবনের অধ্যায় শুরু হলো। মিথিলা নির্ঝরের উন্মুক্ত বুকে হাত দিয়ে নির্ঝরের বুকের পশমে বিলি কাটছে। নির্ঝর মিথিলার হাতটা নিয়ে একটা চুমি খেলো আর আস্তে করে মিথিলার কানে ফিসফিসিয়ে বলল, তোমাকে না খুব আদর করতে ইচ্ছে করছে। মিথিলা কিছুটা লজ্জা পেল। নির্ঝর মিথিলার কানের কাছে মুখ এনে আবারও বলল, 2 বাচ্চার মা হয়ে গেছো, এখনো এত লজ্জা কোথা থেকে আসে শুনি? দাঁড়াও দাঁড়াও, তোমার লজ্জা আমাকে এবার ভাঙতে হবে দেখছি। তারপর নির্ঝরের মিথিলা ভালোবাসার সাগরে হারিয়ে গেল।